স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদ ও মমিতা। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। শ্রীলঙ্কায় বোমা হামলায় দায়ী ন্যাশনাল তাওহিদ জামাত, মধ্যরাত থেকে জরুরি অবস্থা। শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ দেশে আসছে বুধবার, জামাতের অবস্থা গুরুতর। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ চান সুলতান, বাংলাদেশ ব্রুনেই ৬টি সমঝোতা। রোববারের হামলার জেরে শ্রীলঙ্কায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি হচ্ছে। কাউন্টার টেরোরিজম ইউনিট কার্যক্রম শক্তিশালী করতেই এ পদক্ষেপ বলতে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। হামলার জন্য স্থানীয় ইসলামী চরমপন্থী গ্রুপ ন্যাশনাল তাওহিদ জামাতকে দায়ী করেছে সরকার। হামলায় আন্তর্জাতিক যোগ আছে বলে দাবি পুলিশের। রোববার হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৯০-এ দাঁড়িয়েছে। ইস্টার সানডে ঘিরে শ্রীলঙ্কার বড় গির্জাগুলোতে হামলার পরিকল্পনা করছে চরমপন্থী ন্যাশনাল তাওহিদ জামাত। ১০ দিন আগেই শীর্ষ কর্মকর্তাদের কাছে এমন গোয়েন্দা বার্তা পাঠিয়েছিলেন পুলিশ প্রধান পুজুত জয়সুন্দরা। হামলার একদিন পর সংবাদ সম্মেলনে স্থানীয় এই ইসলামী চরমপন্থী গ্রুপকেই দায়ী করলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ন্যাশনাল তাওফিক জামাত, স্থানীয় চরমপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত এর সঙ্গে জড়িত। যে ২৪ জন আটক হয়েছে তাদের সবাই এর সদস্য। আমরা আন্তর্জাতিক সম্পৃক্ততাও খতিয়ে দেখছি। রোববার হামলার পর শ্রীলঙ্কায় জারি হয় কারফিউ। সোমবার সকালে তা তুলে নেওয়া হলেও রাত ৮টা থেকে পরের ২০ ঘন্টা ফের কারফিউ জারির ঘোষণা দেয় সরকার। দেশ দুটি নিরাপত্তা জোরদারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সব কার্যালয় বন্ধ রয়েছে। বিমানবন্দরে রয়েছে বাড়তি সতর্কতা। রোববার হামলা হওয়া সেন্ট অ্যান্থনি গির্জায় সোমবারও বোমা উদ্ধার করা হয়। নিরাপত্তা কর্মীরা জানান এসব বোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। অন্যদিকে পেত্তাহর একটি বাস স্টেশন থেকে ৮৭টি কম শক্তির বোমা উদ্ধার করেছে পুলিশ। এদিকে শ্রীলঙ্কায় বোমা হামলার প্রশংসা করে বার্তা দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। মঙ্গলবার জাতীয় শোক ঘোষণার পাশাপাশি হামলায় নিহতদের পরিবারকে ১০ লাখ শ্রীলঙ্কান রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রোববার ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি পাঁচতারা হোটেলে একযোগে বিস্ফোরণ হয়। এগুলো সবই আত্মঘাতী হামলা বলে জানায় পুলিশ। পরে দুপুরে কলম্বোতে আরও ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০০৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর এটি শ্রীলঙ্কার সহিংসতায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক দশকের শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎ করে রূপ নিয়েছে শঙ্কা আর আতঙ্কে। রোববারের নৃশংস বোমা হামলার পর শোকে কাতর শান্তিপ্রিয় লঙ্কানরা। স্বজনের খোঁজে বিভিন্ন হাসপাতালে ছুটছেন অনেকেই। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। শ্রীলঙ্কার প্রায় ৩ দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান হয় ২০০৯ সালে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দও বলছেন এই ১০ বছর কোনো ধরনের সহিংসতা বা হামলার হুমকি ছাড়াই বেশ শান্তিতে ছিলেন সবাই। তবে রোববারের হামলা পাল্টে দিয়েছে সে চিত্র। রাজধানী কলম্বো সহ বেশ কয়েকটি স্থানে চালানো ধ্বংসযজ্ঞে ভেঙে পড়েছে সাধারণ মানুষের মনোবল। শোকে স্তব্ধ গোটা দেশ। স্থানীয় সব পত্রিকায় উঠে এসেছে ভয়াবহতা আর নারকীয়তার চিত্র। হাসপাতালগুলোতেও স্বজনদের খোঁজে ভিড় করছেন শোকে স্তব্ধ মানুষ। এই হামলাকে নতুন ধরনের সন্ত্রাসী কার্যক্রম বলছে শ্রীলঙ্কা সরকার। সম্প্রতি এশিয়ার বিভিন্ন দেশে নিজেদের অবস্থান জানান দিয়েছে ইরাক ও সিরিয়া থেকে নিশ্চিহ্ন হওয়া আইএস। দীর্ঘ ২.৫ দশক গৃহযুদ্ধের কবলে থাকা শ্রীলঙ্কা আইএসের অন্যতম লক্ষ্যে পরিণত হতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের। ২০১৭ সালে মিশরে পাম সানডে উদযাপনের সময় হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করে আইএস। ২০১৮ সালের মে মাসে ইন্দোনেশিয়ার ৩টি গির্জায় আইএস হামলায় প্রাণ যায় ১২ জনের। এবছরের জানুয়ারিতে ফিলিপাইনের এক গির্জায় হামলার ঘটনায় নিহত হয় ২০ জন। সেই হামলার দায়ও স্বীকার করে আইএস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ দেশে আসতে পারে বুধবার। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বনানীতে শেখ সেলিমের বাসায় গিয়ে সান্ত্বনা জানানোর পর সাংবাদিকদের কথা জানান তিনি। এর আগে দিনভর শেখ সেলিমের বাসায় গিয়ে সান্ত্বনা জানান বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা। বাংলাদেশে শ্রীলঙ্কার মতো হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
চিকিৎসার জন্য শ্রীলঙ্কায় যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া, তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও তার 2 ছেলে ওঠেন কলম্বোর 5 তারকা হোটেল শাংরিলাতে। সেখানেই রোববারের ভয়াবহ বোমা হামলায় নিহত হয় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। মশিউল হক চৌধুরী প্রিন্স আশঙ্কামুক্ত হলেও তার 2 পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কার চিকিৎসকরা তাকে 15 দিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছেন। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য প্রিন্সকে কলম্বো থেকে সিঙ্গাপুরে পাঠানোর চিন্তা করছে। বনানীর বাসভবনে নিহতের আত্মার শান্তির কামনায় বিশেষ দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়। সোমবার সকাল থেকেই ভিড় করতে থাকেন মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও আওয়ামী লীগ নেতারা। অপ্রত্যাশিত একটা ঘটনা, এই ঘটনা তো কি সান্ত্বনা দেব বলে। আল্লাহ ওনাদের শক্তি দেখ এই শোকটা বহন করা। সে ইনজিউর্ড, সে মুভ করতে পারবে না কোথাও, বাট হি ইজ সেফ, তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো হামলার কোনো আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সচেষ্ট আছে, সতর্ক আছে, এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই। শ্রীলঙ্কায় রোববারের হামলায় নিহতদের মধ্যে ভারত, জাপান, যুক্তরাজ্যের নাগরিক সহ অন্তত 36 জন বিদেশি রয়েছেন। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কায় বোমা হামলায় 8 ব্রিটিশ, 6 ভারতীয়, 2 অস্ট্রেলীয়, 3 ডাচ এবং জাপানের 1 নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ইস্টার সানডেতে গির্জা এবং হোটেলে বোমা হামলায় 39 বিদেশি নাগরিক নিহত হন। ডাচ বিলিয়নিয়ার এন্ড্রেস হোলচের 3 সন্তান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন হোলচের মুখপাত্র। ইস্টার সানডে উদযাপনে কিংসবারি হোটেলে অবস্থান করছিলেন তারা। শ্রীলঙ্কায় বসবাস করা 1 অস্ট্রেলীয় দম্পতি গির্জার হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। 6 ভারতীয় নাগরিকের নিহতের বিষয়ে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সন্ধ্যায় বাড্ডায় বৌদ্ধবিহারে প্রার্থনায় যোগ দেন বাংলাদেশ অবস্থান করা শ্রীলঙ্কার নাগরিকরাও। রীতি অনুযায়ী প্রদীপ জ্বালিয়ে শুরু হয় প্রার্থনার কার্যক্রম। এ সময় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়, পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সারা বিশ্বে সন্ত্রাস ও সহিংসতা রোধে এবং বিশ্ব শান্তি কামনা করা হয় প্রার্থনায়। একই সঙ্গে এই দুর্যোগ মোকাবেলায় শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বিশ্ববাসীকে। মানুষ কোনো রিলিজন, কোনো কান্ট্রি এটা অ্যাকসেপ্ট করবে না, শুধু একটা গ্রুপ থেকে। এই জন্যে সবাই এখন ইউনিটি আসে, রিলিজিয়াস উপরে নাই, সব একসাথে আসে, সবাই চিন্তা করবে কেমনে এটা থেকে বাইরে হবে। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় হতাহতদের সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসী হামলা প্রতিরোধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে দাবি করে তিনি বলেছেন, একদলীয় শাসন কায়েম করতেই সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সভায় গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। হত্যাকাণ্ড, এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ করি, এবং সেটা বিশ্বে একটা আন্দোলন গড়ে তুলতে হবে এটাকে বন্ধ করার জন্য। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় প্রায় 300 মানুষের মৃত্যুতে হতবাক, শোকে কাতর চট্টগ্রামে বসবাসরত লঙ্কান নাগরিকেরা। পড়াশোনা ও পেশাগত কাজে চট্টগ্রামে বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। হামলার খবর পাওয়ার পর থেকেই কলম্বো সহ শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বসবাসরত স্বজনদের খোঁজ নেওয়ার চেষ্টা করেন চট্টগ্রামের লঙ্কান বাসিন্দারা। যোগাযোগ করেন ঢাকায় শ্রীলঙ্কার দূতাবাসের সঙ্গেও, তবে বারবার চেষ্টা করেও অনেকেই ব্যর্থ হয়েছেন সঠিক তথ্য পেতে।
This incident took place and we were completely shocked. হতাহতদের মধ্যে আমাদের পরিবার বা বন্ধুরা কেউ ছিল কিনা তা নিয়ে খুব চিন্তিত ছিলাম। বারবার দেশে ফোন করছিলাম। শ্রীলঙ্কায় আমরা এতদিন খুবই নিরাপদ জীবনযাপন করেছি, কিন্তু এই হামলার পর সব পাল্টে গেল। অবশ্য এই অবস্থায় আমাদের বাংলাদেশি বন্ধুরা অনেক সাহায্য করছে। দেশের এমন দুর্দিনে নানা আশঙ্কায় দিন কাটছে তাদের। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলার কথা জানিয়েছেন তারা। ঘটনাটি খুবই অস্বস্তিকর, কিন্তু আমি মনে করি এ ধরনের সন্ত্রাসী হামলায় আমাদের ভয় পেলে চলবে না। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টানদের মধ্যে বিভেদ ঘটাতে চায়। আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করা। আমি একজন ক্যাথলিক। রোববারের ঘটনায় আমি খুবই ব্যথিত। ওখানে আমার বন্ধুরাও ছিল। এমন সময় আমি তাদের পাশে নেই, এটা আমি মেনে নিতে পারছি না। এ ধরনের হামলা আমাদের দেশের অর্থনৈতিক ও পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করবে। শ্রীলঙ্কার নাগরিকরা মনে করছেন হামলার ঘটনায় মানবিক বিপর্যয়ের পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও পর্যটন খাতেও ব্যাপক প্রভাব পড়বে। তবে ভীত সন্ত্রস্ত না হয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তারা। আমি মনে করি মানবতার উপর হামলা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের হামলা যেন না হয় তার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। জনগণের উচিত নিরাপত্তা কর্মীদের তদন্তে সহায়তা করা। তামিল বিদ্রোহীদের সাথে সরকারের শান্তি চুক্তির পর দেশে স্থায়ী শান্তি ফিরবে বলেই আশায় ছিলেন লঙ্কানরা। নতুন করে এই সহিংসতায় আবারও দেশ অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় দক্ষিণ এশিয়ায় নতুন করে সন্ত্রাসবাদ উত্থানের শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবেক কূটনীতিকরা। এই ঘটনায় বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মত তাদের। বন্দর ব্যবহার, প্রযুক্তি ও মানব সম্পদের বিনিময়, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দুদেশের সম্পর্ক আস্থার। শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশিরা যেমন পোর্ট ভিসার সুবিধা পায়, আবার শ্রীলঙ্কার সঙ্গেই হতে পারে বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের অবসানের পর ধীরে ধীরে শান্তি ফিরছিল দেশটিতে, কিন্তু রোববার ইস্টার সানডের দিন ৩টি গির্জা ও ৪টি অভিজাত হোটেলে একযোগে বোমা হামলা আবারও রক্তাক্ত করেছে দেশটিকে। বিশ্লেষকরা বলছেন শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রভাব দুদেশের সম্পর্কে পড়ার কোনো শঙ্কা নেই, কারণ সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ আজকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ কোনোভাবেই জঙ্গি তৎপরতার সাথে কোনোভাবেই জড়িত নয়। তারা জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না, বরং জঙ্গিদেরকে এরা বাংলাদেশ দমনে, নিয়ন্ত্রণে একটা উদাহরণ সৃষ্টি করতে পারছে। তবে নারকীয় এই হামলা লুকিয়ে থাকা সন্ত্রাসীদের উৎসাহ যোগাবে। গোটা দক্ষিণ এশিয়ায় নতুন করে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে পড়ছে। এটা হয়তো বিভিন্ন গোষ্ঠীকে, সন্ত্রাসী গোষ্ঠীকে এটা তাদেরকে উজ্জীবিত করতে পারে, তাদেরকে ইন্সপাইরেশন দিতে পারে। তখন ইংরেজিতে একটা কথা আছে কপি ক্যাট। একটা ঘটনা ঘটলে ওই রকম একটা ঘটানোর জন্য কিন্তু আরো অনেকগুলো বিভিন্ন ফোর্সেস আছে। সন্ত্রাসী হুমকি মোকাবেলায় দক্ষিণ এশীয় রাষ্ট্রনেতাদের মতৈক্য দরকার বলছেন বিশ্লেষকেরা। দক্ষিণ এশিয়া সমস্ত সরকার এবং রাষ্ট্রপ্রধানদের অন্তত এই ব্যাপারে একমত হওয়া উচিত যে আমাদের সমাজ এবং জাতির জন্য জঙ্গি সংগঠনগুলো একটা কমন এনিমি। শ্রীলঙ্কার হামলার পর জোরদার করা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাও। বিশ্লেষকেরা বলছেন সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তঃরাষ্ট্র তথ্য বিনিময় আরও বাড়াতে হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সব ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়া। ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরেবেগওয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সুলতান বলকিয়া এই মত প্রকাশ করেছেন। দুই নেতার উপস্থিতিতে বিভিন্ন খাতের সহযোগিতা বাড়াতে ব্রুনাইয়ের সঙ্গে 6টি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। সমঝোতাগুলো হয়েছে কৃষি, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব এবং ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহের লক্ষ্য নিয়ে। পাশাপাশি কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়। বলকিয়ার সরকারি বাসভবনে রাজপরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। প্রথম ধাপে 13 মে পর্যন্ত নেওয়া হবে 64 জেলার 135 উপজেলার তথ্য। তৃতীয় লিঙ্গের ভোটার সহ এবার 16 বছর বয়সীদেরও তালিকায় অন্তর্ভুক্ত করছে কমিশন। নির্ভুল তালিকা প্রশ্নে নিবন্ধন অনুবিভাগ বলছে, নিবন্ধনের পর ভোটারদের দিয়েই মিলিয়ে নেওয়া হবে তাদের দেয়া তথ্য। দেশে এই মুহূর্তে ভোটার আছেন 10,41,42,381 জন। প্রতি বছর তালিকা হালনাগাদের বাধ্যবাধকতা থাকলেও জাতীয় নির্বাচনের জন্য 1 বছর বিরতি দিয়ে 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে হালনাগাদ। এবার নতুন ভোটার হতে পারে 80 লাখের মতো নাগরিক। আগে 18 বা এর বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা হলেও এবারই প্রথম 16 বছর বয়সীদের তথ্য নিচ্ছে কমিশন। এতে 2004 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম নেয়াদের তথ্য সংগ্রহ চলবে 13 মে পর্যন্ত। প্রথম ধাপে 135 উপজেলার তথ্য সংগ্রহ শেষে 25 মে শুরু হবে নিবন্ধন। সারা দেশের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলবে অক্টোবর পর্যন্ত। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানাচ্ছে, ভোটার তালিকা হালনাগাদে কঠোর অবস্থানে যাচ্ছেন তারা। রোহিঙ্গা প্রবণ এলাকায় রয়েছে বিশেষ কমিটি। এবারে প্রথম দেয়া হচ্ছে তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগ। বিশেষ কমিটিও গঠন করা হয়েছে যাতে করে কোনো রোহিঙ্গা অথবা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য যারা না, কোনোভাবেই যেন বাংলাদেশের নাগরিকত্ব পায় না। এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তালিকা নির্ভুলে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছেন বিশ্লেষকেরা। নাগরিক অধিকার এবং নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটি, সেখানে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকাটা বিপজ্জনক। নির্ভুল তালিকার প্রতিশ্রুতি দিয়ে নিবন্ধন অনুবিভাগ বলছে, এবারে প্রথম নিবন্ধনের পর ভোটারদের দিয়েই তথ্য মিলিয়ে নেবেন তারা। এতে ভুলের সুযোগ প্রায় থাকছেই না। একটা ভোটার যাতে কোনোভাবেই তার তথ্য ভুল না হয়, নির্ভুলভাবে তথ্যগুলো বেরিয়ে আসে, সে ধরনের আমরা ব্যবস্থা করব। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে গাফিলতি পেলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজপথে জোরালো আন্দোলন ছাড়া দাবি আদায় সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন মোশাররফ হোসেন। দেশে গণতন্ত্র আজকে আওয়ামী লীগের বাক্সে বন্দী, আজকে তার অর্থনীতি লুটেরাদের হাতে। এই অস্বাভাবিক অবস্থা থেকে অবশ্যই দেশ মুক্তি পাবে। এর জন্য দেশনেত্রীকে মুক্ত করে তার নেতৃত্বে আন্দোলন করতে হবে। ছাত্রলীগের অন্তর্কোন্দল এখন চরমে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পণ্ড হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠান করা যাচ্ছে না পূর্ণাঙ্গ কমিটিও। কোন্দল নিরসন করে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে আওয়ামী লীগের 5 নেতাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কয়েক দফা বৈঠক করেছেন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের সঙ্গে। সম্মেলনের 11 মাস পরও পূর্ণাঙ্গ কমিটি পায়নি ছাত্রলীগ। 2 মাসের মাথায় দেওয়া হয় কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। বলা হয়েছিল দ্রুততম সময়ে চূড়ান্ত হবে কমিটি। রেজওয়ানুল হক চৌধুরী শোভন সভাপতি ও গোলাম রব্বানী সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরপরই নানা প্রশ্নে বিভক্ত ছাত্রলীগ। ডাকসু নির্বাচনে ভিপি পদে শোভনের হার এবং ভাঙচুর আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী অনুষ্ঠান পণ্ড হওয়াকে সভাপতি সাধারণ সম্পাদকের বিরোধের বড় নজির হিসেবে দেখছেন নেতাকর্মীরা। এসব অভিযোগের ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি করানো যায়নি শোভন রাব্বানীকে। এদিকে বিরোধ মিটিয়ে পূর্ণাঙ্গ কমিটি করতে বৃহস্পতিবার ধানমন্ডিতে শোভন রাব্বানীর সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ কেন্দ্রীয় 5 নেতা। তারা কথা বলেছেন সদ্য সাবেক কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গেও। ডাকসু নির্বাচনের পর শোভন রাব্বানীর মধ্যে দূরত্ব আরও বাড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠান পণ্ডের নেপথ্যে এ বিরোধ, এমন ধারণা অনেকের। ছাত্রলীগ একটা বড় সংগঠন, বড় পরিবার, সুতরাং এখানে একটু মতনৈক্য, মতভেদ থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে সেটা আমি মনে করি না যে সহনশীল পর্যায়ের বাইরে গেছে। ছাত্রলীগের এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ মহল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাও তিনিও জানেন এবং এটার সাথে যারা জড়িত তিনি বলেছেন, এবং আওয়ামী লীগের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদেরকেও বলেছেন যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে কোন্দল মিটিয়ে দ্রুত পুরো কমিটি গঠনের ব্যাপারে আশাবাদী দায়িত্বপ্রাপ্ত নেতারা। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে আজকেও আবার চূড়ান্তভাবে নেত্রীর বার্তাটি আমরা পৌঁছে দিয়েছি
এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা একটা কমিটি দাঁড় করিয়ে তার হাতে পৌঁছাতে সক্ষম হবে। ছাত্রলীগ নেতৃত্বের কর্মকাণ্ডে অসন্তুষ্ট আওয়ামী লীগ সভাপতির মনোভাব ইতোমধ্যে শোভন রাব্বানীকে জানিয়ে দিয়েছেন নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের জন্য ৩৫.৫ কোটি বিনামূল্যের পাঠ্য বই ছাপবে সরকার। এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অক্টোবরের মধ্যে বই ছাপার কাজ শেষ করবে বলে জানিয়েছে বোর্ড। তবে পাঠ্যক্রমে এবারও কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে বোর্ড। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী বছরের জন্য ৩৫.৫ কোটি নতুন বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু করেছে এনসিটিবি। আমরা প্রতি বছরই এই মুদ্রণজনিত ত্রুটি বা অন্য কোনো ত্রুটি আছে কিনা সেটা আমরা বইগুলো রিভিউ করি, পরিমার্জন করে আমরা নতুন বছরের জন্য, পরবর্তী বছরের জন্য আমরা মুদ্রণের জন্য এটা দিই। এবছর আমরা সেটা করেছি। প্রাথমিকের দরপত্র এরই মধ্যে জমা দিয়েছে মুদ্রণ ব্যবসায়ীরা। প্রতিটি বইয়ের দাম গড়ে 23 টাকা দরে দরপত্র জমা দিয়েছে তারা। কাগজের দামের চাহিদা দিয়েছে টন প্রতি গড়ে ৮৫,০০০ টাকা করে। সঙ্গত কারণেই যদি কাগজ মিল মালিকরা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে এবং মান অনুযায়ী কাগজ সরবরাহ করে, তাহলে আশা করি যে এনসিটিবি যথাসময়ে মানসম্মত বই পাবে। গত বছর বিনামূল্যের পাঠ্য বই ছাপানো নিয়ে মুদ্রণ মালিকদের সাথে দ্বন্দ্বে ২ দফা দরপত্র ডাকতে হয় এনসিটিবিকে। ফলে সময় মতো বই পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। এবার যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য এনসিটিবিকে সজাগ থাকার আহ্বান সংশ্লিষ্টদের। এনসিটিবি বলছে এবার সংকট হওয়ার কোনো সুযোগ নেই। জুন মাস থেকেই বই ছাপানোর কাজ পুরো দমে শুরু হবে। কাগজের টেন্ডারটা উন্মুক্তকরণ করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেটা অনুমোদনের জন্য। আমরা যে প্রাক্কলিত দর নির্ধারণ করেছি তার কাছাকাছি সকল দরদাতাদের দর করেছেন বলে মনে হয়। এবারও পাঠ্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। তবে ২০২১ সালে পাঠ্যক্রমে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার থেকে বিভিন্ন সুবিধা আদায়ের পরও এক অঙ্কের ঋণের সুদ হার কার্যকর করেনি বেসরকারি ব্যাংকগুলো। উচ্চ সুদের কারণে ব্যবসায়িক সক্ষমতা হারানোর পাশাপাশি খেলাপিতে পরিণত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। এদিকে ব্যাংক নির্বাহীরা বলছেন উচ্চ সুদে আমানত নেওয়ার কারণে ঋণের সুদের হার কমানো সম্ভব হচ্ছে না। গত বছর এপ্রিলে বেসরকারি ব্যাংক মালিকদের ঋণের সুদ এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ব্যাংক মালিকরা সুদ ৯% নামিয়ে আনার ঘোষণা দেন। কিন্তু সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও তারা কথা রাখেনি। তবে এখন পর্যন্ত সরকারি ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকই এ ঘোষণা বাস্তবায়ন করেনি। ভোক্তা ঋণ, বড়, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের মেয়াদি ঋণেও চড়া সুদ নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। এক্ষেত্রে 15 থেকে 18% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে উদ্যোক্তাদের, যার প্রভাব পড়ছে দেশের বিনিয়োগে। অধিক সুদের হারের কারণে আমাদের যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্ট আমরা দিতে পারছি না, যার প্রভাবে দেখা যাচ্ছে কিন্তু আমরা খুব দ্রুততার সহিত কিন্তু আপনার ক্লাসিফাইড হচ্ছি। তারল্য সংকট মেটাতে উচ্চ সুদে আমানত নিচ্ছে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। প্রতিযোগিতায় পড়ে অন্য ব্যাংকগুলো হাঁটছে একই পথে। ফলে চাইলেই কম সুদে ঋণ দিতে পারছেন না ব্যাংকাররা। ডিপোজিটের উপরে যে সুদের হার, মানে যেটা সোর্স, যেখান থেকে টাকা আসে, সেই টাকাটা কিন্তু এখন কস্টলি হয়ে গেছে। সেই টাকাটা কিন্তু আমরা কম দামে আর পাচ্ছি না। যেহেতু কম দামে পাচ্ছি না, সে কারণেই কিন্তু সুদের হারটা নিচের দিকে নামানো যাচ্ছে না। এদিকে সরকারি ব্যাংকগুলো এক অঙ্কে সুদে ঋণ দিতে পারলেও বেসরকারি ব্যাংকগুলো কেন পারছে না তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। 4টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এরা কিন্তু এটা পালন করতেছে, কিন্তু প্রাইভেট সেক্টরের যারা এই ফর্মুলাটা বার করছে ওনারাই মানতেছে না। বিশ্লেষকরা বলছেন সরকারি সুবিধা বা ঘোষণা দিয়ে নয়, ব্যাংক ঋণে স্বস্তি আনতে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জের ভুলতায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। তাদের মধ্যে দগ্ধ 2 জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ভোরে উপজেলার শাওঘাট এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহতরা হলেন মেহেরপুরের কোমরপুর এলাকার শামীম ও ঝালকাঠির নলছিটির হেলাল বিশ্বাস। নিহত 2 জনই স্থানীয় নেক্সট অ্যাক্সেসরিজ লিমিটেডের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উপজেলার শাওঘাট এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেয়াল চাপা পড়ে নিহত হন শামীম ও হেলাল। ঘটনার পর দেয়াল চাপায় আহত 2 জনকে স্থানীয় ক্লিনিকে এবং দগ্ধ 2 জনকে মেডিকেলে নেওয়া হয়। সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। নুসরাত হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। এইসব কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আন্দোলনকারীরা। সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে জেলা পূজা উদযাপন পরিষদ। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়াও সুনামগঞ্জে, ঝালকাঠি, রংপুর এবং নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, সারা দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলেও সুষ্ঠু বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে সিরাজগঞ্জ, বেনাপোল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ঝালকাঠি, রংপুর সহ বিভিন্ন জায়গাতে। লক্ষ্মীপুরে আগুনে তরুণী শাহিনুর আক্তারের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। তবে ওই তরুণী, যার কাছে স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়েছিলেন, সেই সালাউদ্দিন এখনও পলাতক। ঘটনাটি আত্মহত্যা নাকি শাহিনুরের গায়ে আগুন দেওয়া হয়েছিল তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। রোববার কমলনগরের আইয়ুবনগরে সয়াবিনের ক্ষেতে দগ্ধ অবস্থায় পাওয়া যায় শাহিনুর আক্তারকে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর পুলিশকে জানান, তিনি চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। কমলনগরের সালাউদ্দিনের সঙ্গে ফোনে পরিচয় ও পরে সম্পর্ক হয় তার। 1.5 বছর আগে কাজী অফিসে বিয়ে করেন তারা। পরে জানতে পারেন পেশায় রিকশা চালক সালাউদ্দিনের আগের বিয়ের কথা। এরপর বেশ কয়েকবার সালাউদ্দিনের কাছে স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিফল হয়েছেন তিনি। সবশেষ শুক্রবার আবারও কমলনগর আসেন শাহিনুর। বলছে যে ও নিজে বলছে যে আমার জ্বালা যন্ত্রণা সহ্য না করে নিজের গায়ে নিজে আগুন লাগাইছে। আমরা জিজ্ঞেস তোমাকে আগুনটা কে দিছি তোমার গায়ে, তখন মেয়েটি ধরে নিয়ে আসে। আমি টুলু করে যখন শোয়া তখন মেয়ে বললে যে আমার স্বামী আমাকে আগুন দিচ্ছে। শাহিনুর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন নাকি তার গায়ে আগুন দেওয়া হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য চরফলকন ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজউদ্দিন, গ্রাম পুলিশ আবু তাহের এবং সালাউদ্দিনের ভাই আব্দুর রহমান ও আলাউদ্দিনকে আটক করা হয়েছে। কি কারণে আগুন লাগছে এটা এখন পর্যন্ত তদন্তাধীন। আমরা বিস্তারিত জানা হবে এবং এই বিষয়ে অলরেডি থানায় সাধারণ ডায়েরি করে এটা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের নলেজে আসার পরই আমরা তদন্ত শুরু করেছি এবং আমরা আমাদের পুলিশের যে তৎপরতা, পুলিশের যে কার্যক্রম আমরা পরপরই নিয়েছি। সালাউদ্দিন 2 সন্তান ও স্ত্রী সহ পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটের শেখ ঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রাজনা চৌধুরী নামে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুপুরে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, গতরাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় রাজনার। এর এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, রাজনার স্বামী লক্ষণ দাস পলাতক আছেন। তাকে ধরার জন্য চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কোন্দল ছিল এবং কোন্দলের কারণেই স্বামী কর্তৃক স্ত্রীর গতকাল রাতের যে কোনো সময় শ্বাসরোধ করে হত্যা করতে পারে মর্মে আমরা পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি লাশ পোস্টমর্টমে পাঠানো হচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত জানা যাবে। চট্টগ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মোহাম্মদ ওয়াসিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকেলে আসাদগঞ্জে ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওয়াসিমের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই সহ 14টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে আসাদগঞ্জের সুটকিপল্লিতে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে তার সহযোগীরা। এতে 6 পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে তারা গুলি ছুড়লে পুলিশও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ওয়াসিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইংলিশ কন্ডিশন থাকবে ব্যাটসম্যানদের পক্ষে। ওখানে ভালো করতে শিষ্যদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের পরামর্শ কোর্টনি ওয়ালশের। বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে প্রথম দিনে ছিলেন 5 ক্রিকেটার। প্রিমিয়ার লিগ শেষে যোগ দেবেন বাকিরা। সাকিবের অনুপস্থিতিতে কোনো সমস্যা দেখছেন না ওয়ালশ। বিশ্বকাপ মাথায় রেখে হায়দ্রাবাদে অনুশীলন নিজেকে প্রস্তুত রাখার পরামর্শ উইন্ডিজ কিংবদন্তির। ক্রিকেটার 5 জন, কোচিং স্টাফের সদস্য 7 জন। অন্যান্য বারের মতো ছিল না কোনো ফিটনেস টেস্ট। হালকা ঘাম ঝরিয়ে তামিম, মুশফিক, রিয়াদ, রুবেল, মুস্তাফিজরা নেটে নিজেদের ঝালিয়ে নিলেন। ওদের দিকে সতর্ক দৃষ্টি পুরো কোচিং স্টাফের। ঢাকা প্রিমিয়ার লিগে থাকা ক্রিকেটাররা যোগ দেননি ক্যাম্পে, তবে প্রথমবার ডাক পাওয়া ইয়াসির আলী এসে দেখা করে গেছেন। সাইফুদ্দিন সৌম্যরাও কথা বলেছেন রোডস, ওয়ালশ, ম্যাকেঞ্জিদের সঙ্গে। সৌম্যকে কাছে পেয়ে কিছু টিপসও দিয়ে দিলেন স্টিভ রোডস। আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজ ছাপিয়ে বিশ্বকাপে চোখ ম্যানেজমেন্টের। কোর্টনি ওয়ালশও সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন। বিশ্বকাপে রুবেল, মুস্তাফিজদের মাথা খাটিয়ে বল করার পরামর্শ এই কিংবদন্তির। বিশ্বকাপ উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকবে। পেসারদের জন্য কাজটা সহজ হবে না। ওখানে ভালো করতে হলে বুদ্ধিদীপ্ত বোলিং দরকার। আশা করি ওরা এটা পারবে। তবে আমার দুশ্চিন্তা ইনজুরি নিয়ে। লম্বা সফরে ক্রিকেটারদের ফিটনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইপিএলে খেলতে ভারতে আছেন সাকিব। বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেননি মাশরাফির ডেপুটি। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নয় ম্যানেজমেন্ট। ভারতে সাকিব ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বাস ওয়ালশের। সাকিব ওখানে নিয়মিত অনুশীলন করছে। আমার মতে ওর সিদ্ধান্ত ঠিকই আছে। তবে 2-1টা ম্যাচ খেলতে পারলে আরো ভালো হতো। যদিও এটা সাকিবের হাতে নেই। তবে আমি ব্যক্তিগতভাবে চাই সাকিব আরো কিছু ম্যাচ খেলুক, যা বিশ্বকাপের প্রস্তুতিতে ওকে আরো বেশি সাহায্য করবে। 25 এপ্রিল পর্যন্ত টানা চলবে অনুশীলন। এরপর 2 দিনের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে যোগ দিবে ক্রিকেটাররা। 1 মে আয়ারল্যান্ডে যাবে মাশরাফির দল। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 2-0 হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচের 12 মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন সিরাত জাহান স্বপ্না। 18 মিনিটের ব্যবধানে স্কোর লাইন দ্বিগুণ করেন কৃষ্ণ নারী সরকার। দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী বেঙ্গল টাইগ্রেসরা, তবে রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারেনি। বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে মেয়েদের স্বার্থপর আচরণের কারণে। এই জয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে রাখল মৌসুমীরা। শুক্রবার গ্রুপের দ্বিতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান। এই ছিল রাত 9টার বাংলাদেশে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় দায়ী ন্যাশনাল তাওহিদ জামাত, মধ্যরাত থেকে জরুরি অবস্থা। শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ দেশে আসছে বুধবার। জামাতের অবস্থা গুরুতর। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ চান সুলতান। বাংলাদেশ ব্রুনেই 6 সমঝোতা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ।